আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ যুদ্ধবিরতির মধ্যে গাজা শাসনের সব দিক গুছিয়ে আনছে হামাস এই লক্ষ্যে অন্য দলগুলোকে নিয়ে একটি কমিটিও করেছেন তারা নেতানিয়াহুর ব্যর্থতা তুলে ধরে ইসরায়েলি মিডিয়াগুলো বলছে হামাসই এখন গাজা শাসনের একমাত্র সক্ষম কর্তৃপক্ষ ইসরায়েল তাদের সক্ষমতা হ্রাস করতে পারেনি এর মধ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের বীরত্বের প্রশংসা করে প্রয়োজনে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হিজবুল্লাহ এবং হুথি আনসারুল্লাহ ইরান বলেছে হামাস ইসরায়েলকে যেই শিক্ষা দিয়েছে তা যেন বিশ্ব মনে রাখে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সোমবার বলেছে ক্ষমতাধররা যেই ভাবত তাদের নির্দেশেই সব চলবে সেই দিন শেষ হয়েছে আল আকসা ফ্লাড মহাকাব্যের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের যুগান্তকারী বিজয়ের পর সোমবার ফিলিস্তিনি জনগণ তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধ সংগ্রাম গাজাকে সহায়তা দেওয়া সব প্রতিরোধ সংগঠন মুসলিম দেশগুলো এবং বিশ্বের স্বাধীনতাকামী জনগণকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি এক বিবৃতিতে তারা বলেছেন মুসলিম জাতি এবং এই অঞ্চলের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় এটি একটি অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে সংগঠনটি জোর দিয়ে বলেছে এই ঐতিহাসিক বিজয় আমাদের শিখিয়েছে দখলদারদের দমন এবং তাদের আক্রমণাত্মক পরিকল্পনা ব্যর্থ করতে প্রতিরোধ সংগ্রামই একমাত্র কার্যকর মাধ্যম জায়নবাদী শত্রু এবং তার মদতদাতারা যেই পাঠ পেয়েছে তা হল ক্ষমতাধরদের হুকুম আরোপের দিন আর নেই ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে তাদের যোদ্ধারা ট্রিগারে আঙুল রেখে গাজার যুদ্ধবিরতি বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সংগঠনের নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি বলেন চুক্তির ব্যর্থতা ঘটলেই শত্রুর ডেরায় আবার আঘাত হানবেন তারা সোমবার এক বক্তৃতায় তিনি বলেন গাজার ঘটনাগুলো ছিল যুদ্ধের একটি মাত্র পর্ব দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের আরও পর্ব বাকি আছে আরও বেশি শক্তি নিয়ে ইসরায়েলকে ঘিরে ধরে আঘাত হানতে হবে তিনি ইসরায়েলি জাহাজগুলোকে রক্ষায় মার্কিন ব্যর্থতার কথা উল্লেখ করে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং এইলাত বন্দরের কার্যক্রম অচল হয়ে যাবার বিষয়টিও তুলে ধরেন সাইয়েদ আল হুথি বলেন ইসরায়েলের এইলাত বন্দরে হামলার বিষয়ে ইয়েমেনকে হুমকিমূলক বার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু সেই হুমকিকে পরোয়া করেনি ইয়েমেনি যোদ্ধারা নিজেদের লক্ষ্যে অবিচল থেকে বারবার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছেন আনসারুল্লাহ নেতা বলেন সামুদ্রিক অভিযানের মাধ্যমে ইয়েমেন গাজার প্রতিরোধ সংগ্রামকে সমর্থনের দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে এই অভিযানগুলো শত্রু এবং পুরো বিশ্বকে অবাক করেছে যুক্তরাষ্ট্রের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনের সমর্থনে তাদের পবিত্র জিহাদ চলতে থাকবে বলে নিশ্চিত করেন সাইয়েদ আল হুথি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে এক মুহূর্তের জন্য স্তব্ধ রাখা যাবে না সোমবার এক্সে এক পোস্টে তিনি ১৫ মাসের ভয়াবহ যুদ্ধে বীরত্বপূর্ণ অবিচলতার জন্য ফিলিস্তিনিদের প্রশংসা করে বলেন গাজার বাসিন্দারা পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন হামাসের সাবেক প্রধানের কথা তুলে ধরে তিনি বলেন ইয়াহিয়া সিনওয়ারের মতো বীরের শাহাদাতের পরেও প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থামবেও না তিনি লেখেন হামাস উজ্জীবিত আছে এবং আগামীতেও উজ্জীবিত থাকবে ইরানি নেতার এই পোস্টের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেওয়া হয় যেখানে যুদ্ধবিরতি ঘোষণার পর ফিলিস্তিনিদের উদযাপন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে প্রতিরোধ যোদ্ধারা আঘাত এনে তাদেরকে অপমানজনক ফাঁদে ফেলার দৃশ্য দেখা যায় এদিন আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আমির খাতামি বলেন ইসরায়েলি সরকার কখনো ফিলিস্তিন লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্টের সামরিক ও আদর্শিক শক্তি নির্মূল করতে পারবে না হামাসের সিনিয়র নেতা মাহমুদ আল মারদাবি জানিয়েছেন যুদ্ধের পর গাজায় শাসন পরিচালনার জন্য তারা অধিকাংশ ফিলিস্তিনি উপদলের সঙ্গে সমন্বয় করে একটি কমিটি গঠন করেছেন এই প্রক্রিয়ায় ফাতাহ আন্দোলনের বিরোধিতার কথা জানিয়ে তিনি বলেন বর্তমান সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে আমরা একটি জাতীয় বিকল্পের সন্ধান চালিয়ে যাব আল জাজিরা আরাবিকের সঙ্গে সাক্ষাৎকারে আল মারদাবি বলেন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ইসরায়েলি দখলদারিত্বের উচ্ছেদ এবং তাদের পরাজিত করার যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে হামাস গঠিত হয়েছিল তারা এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি এও উল্লেখ করেন যে এর মানে এই নয় যে এই লক্ষ্য অর্জনের সরঞ্জাম একই থাকবে প্রয়োজনে এর গঠন ও পরিভাষায় পরিবর্তন আসতে পারে রোববার কার্যকর হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের নিশ্চয়তা সম্পর্কে হামাস নেতা বলেন যারা চুক্তিতে মধ্যস্থতা করেছেন এবং যারা এর বাস্তবায়ন পর্যবেক্ষণ করছেন সবাই চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন তিনি উল্লেখ করেন চুক্তির শর্তগুলো বেশ কঠোর এবং ইসরায়েল তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও সরে যাবে
তিনি জানান, ইসরায়েলকে নিজের স্বার্থেই চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ইসরায়েলের চ্যানেল 12 বলেছে, 15 মাসের টানা যুদ্ধের পরেও হামাসি গাজা উপত্যকা শাসনে সক্ষম একমাত্র কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনের অবস্থা পর্যালোচনার পর চ্যানেলটি যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতা স্বীকার করে বলেছে, গাজা শাসনে হামাসের ফিরে আসার সক্ষমতা হ্রাস করতে পারেনি ইসরায়েল সরকার। যুদ্ধবিরতির প্রথম দিনে রেড ক্রসের কাছে 3 ইসরায়েলি বন্দীকে হস্তান্তরের দৃশ্যের কথা উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে, সাধারণ জনগণের মধ্যে তাদের যেই উপস্থিতি দেখা গেছে, যেই গ্রহণযোগ্যতা দেখা গেছে, তাতে আমরা স্পষ্ট হামাসি গাজা শাসনের একমাত্র সক্ষম কর্তৃপক্ষ। উপত্যকাটিতে হামাসের সমকক্ষ কোনো শক্তি নেই উল্লেখ করে চ্যানেলটি বলেছে, তাদের ওপর নিজেদের জাহির করার মতো অন্য কোনো গোষ্ঠী এই উপত্যকায় নেই, যারা ইসরায়েলি সামরিক বাহিনীর অপারেশনাল সক্ষমতা সীমিত করার যোগ্যতা রাখে। প্রেক্ষাপট বিবেচনায় চ্যানেলটি বলেছে, গাজায় আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন না তারা, কারণ হামাস অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং তারা বিপুল সংখ্যক নতুন যোদ্ধাও নিয়োগ দিচ্ছেন। ইসরায়েলি প্রশাসনে অস্থিরতা দিন দিন বাড়ছে। সিএনএন এক বিশ্লেষণে বলেছে, নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নেওয়ায় তার জোট সরকারে গভীর কয়েকটি ফাটল স্পষ্ট হয়ে দেখা দিয়েছে, যা এই যুদ্ধবিরতি ও নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি তৈরি করেছে। বিশ্লেষণে বলা হয়, ইতামার বিন গাভির সহ নেতানিয়াহুর মন্ত্রিসভার কোনো সদস্য যখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কঠোর বিরোধিতা করেছেন, এমনকি বিন গাভির ও তার দলের সদস্যরা এরই মধ্যে পদত্যাগ করেছেন, তখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআর স্বীকার করেছেন, এই যুদ্ধের মাধ্যমে তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি এবং বাধ্য হয়েই এই সমঝোতায় যেতে হয়েছে। সিএনএনের বিশ্লেষক মাইক রোভার লিখেছেন, ইসরায়েলি রাজনীতিতে এখন এমন গভীর মতবিরোধ চলছে যা এই যুদ্ধবিরতি অব্যাহত রাখাকে হুমকির মুখে ফেলতে পারে। এই বিশ্লেষক বলেন, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বড় আপত্তি তা হল গাজা থেকে সেনাদের প্রত্যাহার এবং শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তি। হঠাৎ করে এভাবে ইসরায়েলের পিছু হটার ঘটনায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন নেতানিয়াহুর জোট সরকারের উগ্র শরিকরা। তিনি বলেন, এখন বেন গাভিরের লোকজন সরকার থেকে সরে পড়েছেন, যদিও এতে নেতানিয়াহু সরকারের পতন ঘটবে না, কিন্তু অর্থমন্ত্রী স্মোট্রিচও যদি নেতানিয়াহুর জোট সরকার থেকে সরে আসেন, তাহলে সরকারের পতন ঘটতে পারে। উগ্র জাতীয়তাবাদী এই নেতা দেখতে চান যুদ্ধবিরতির এই সমঝোতার ফলে গাজায় যেন স্থায়ী শান্তি ফিরে না আসে। 42 দিনের যুদ্ধবিরতি শেষ হলেও হামাসের হাত থেকে 33 জন ইসরায়েলি বন্দী মুক্তি হবার পরই ইসরায়েল যেন আবার যুদ্ধ শুরু করে, এই বিষয়টি নিশ্চিত হতে চান স্মোট্রিচ। সিএনএনের বিশ্লেষকের ভাষ্য, সরকারের ফাটল এখন এতটা স্পষ্ট যে কোনো সময়ে পতন হতে পারে নেতানিয়াহু সরকারের। আল জাজিরার প্রতিনিধি মঙ্গলবার গাজা থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতির পর গাজায় মানবিক সহায়তার স্রোত তৈরি হলেও প্রয়োজনের বিশালতার নিরিখে সহায়তা আরও বাড়ানো প্রয়োজন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ে কার্যালয় বলেছে, সোমবার উপত্যকাটিতে 915টি সহায়তা ট্রাক প্রবেশ করে। গাজার সিভিল ডিফেন্স সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 66টি লাশ উদ্ধারের কথা জানিয়েছে। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের সহায়তা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। সব মিলিয়ে 15 মাসেরও বেশি সময়ের গাজা যুদ্ধে এই পর্যন্ত 47,035 জন নিহত হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে দেওয়া পুতিনের ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয়। সেখানে রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের বিষয়ে ট্রাম্পের ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি। পুতিন বলেন, আমরা সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনে ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানাই। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ট্রাম্পের অবস্থান হওয়া উচিত নয়, বরং এই অঞ্চলে বসবাসকারী সব মানুষ এবং জাতির বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত দীর্ঘমেয়াদী শান্তি প্রয়োজন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী শান্তি স্থাপন ও যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারোনা মঞ্চে প্রথম ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, আমরা আমাদের সাফল্য শুধু যুদ্ধ জয়ের মাধ্যমে পরিমাপ করব না, এই সাফল্য নিরূপণ করা হবে যুদ্ধ বন্ধের মাধ্যমে।
এ সময় তিনি গাজার যুদ্ধবিরতির কথা তুলে ধরেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহী ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগ্রহী। ভাষণে তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো কয়েকটি ঘোষণাও দেন। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন কয়েকজনকে আগাম ক্ষমা করে দিয়েছেন। সেই আদেশ বাতিল করা হবে বলে জানান নতুন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সব অবৈধ প্রবেশ বন্ধ করা হবে এবং লক্ষাধিক অপরাধী বিদেশিকে দেশে ফেরত পাঠানো হবে। এদিকে শপথের পর বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন ট্রাম্প। তাছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১,৬০০ জনকে ক্ষমা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। বাতিল করেন জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত আইন। প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশও স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নিয়োগ অনুমোদন করেছে মার্কিন সিনেট। ৯৯ সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন। রুবিও কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। চীন বিরোধী হিসেবেও অনেকে জানেন তাকে। বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির কাছেও তিনি সমাদৃত। এ কারণে দলটির কোনো সিনেটর তার বিরুদ্ধে ভোট দেননি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।